কোয়ান্টাম তত্ত্ব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু রাশি পাই যেগুলো কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট মানেরই হতে পারে, ঠিক আছে। এই রাশিগুলোকে আমরা বলবো কোয়ান্টাইজড রাশি। কি করে পাওয়া যায়? আর সেগুলো কোনো একটা প্রাথমিক মানের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করলে পাওয়া যায়। যেমন ধরো আমি 1 টাকাকে আমি একটা ইউনিট হিসেবে ধরছি, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 টাকা পাবো, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 টাকা পাবো, 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 টাকা পাবো। কিন্তু 1 টাকা 2 টাকার মাঝে কোনো ভ্যালু, ধরো 1 টাকা 75 পয়সা বা 1.5 টাকা, এগুলো কিন্তু পাবো না। তাহলে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, এই যে রাশিগুলো পাচ্ছি নির্দিষ্ট মানে, এইগুলোকে আমরা বলবো কোয়ান্টাইজড। এই রাশিটাকে আমরা বলবো কোয়ান্টাইজড। যেমন আধান, এবার আধানটাকে একটা কোয়ান্টাইজ রাশি বলবো, কারণ আধানের ক্ষেত্রে ইলেকট্রনের যে আধান, একটা ইলেকট্রন কণার আধান হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে। 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে একটা ইলেকট্রন আধানের মান। এইটাকে সর্বনিম্ন ধরা হয় এবং এইটার সাপেক্ষে ওটা আরো 2 3 4 পূর্ণ সংখ্যা গুণ করে করে আমরা বিভিন্ন মান পেতে পারি, ঠিক আছে। অর্থাৎ এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 3.2 × 10⁻⁹ কুলম্ব। কিন্তু এই 1.6 × 10⁻⁹ কুলম্ব আর 3.2 × 10⁻⁹ কুলম্ব এর মাঝামাঝি কিন্তু কোনো মান থাকবে না। এজন্য আধানকে বলা হচ্ছে একটা কোয়ান্টাইজড রাশি, ঠিক আছে। তো এই ধারণাটা আমাদের আধুনিক পদার্থবিদ্যা পড়তে গেলে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তো সেগুলো আমরা ব্যবহার করবো। তার আগে আমরা কতগুলো প্রাথমিক জিনিস জেনে নিই। যেমন একটা ইলেকট্রনের ভর, যে কোনো বস্তুর ভরকে আমরা স্থির ভর হিসেবে প্রথমে ধরবো। কারণ স্থির ভর কখন বলা হচ্ছে না, বস্তু যখন স্থির অবস্থায় থাকে অ্যাট রেস্ট, তখন তার যে ভর সেটাকে বলা হচ্ছে স্থির ভর। ইলেকট্রনের স্থির ভর আমরা হচ্ছে 9.1 × 10⁻⁻31 kg, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে স্থির ভর কেন বলা হচ্ছে? কারণ বস্তুর একটা ভর আলো গতিবেগের উপর নির্ভর করে। 1 - v²/c², m = m0 / 1 - v²/c²। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ তত্ত্ব অনুসারে যে একটা বস্তুর ভর আলোর গতিবেগের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। আলোর গতিবেগের সঙ্গে যদি তার গতিবেগটা তুলনীয় হয় তাহলে বস্তুর ভরটা একটু পরিবর্তন হবে, ঠিক আছে। এই জন্য স্থির ভর কথাটা নেওয়া হয়েছে। এবার দেখো একটা ইলেকট্রন যখন একটা বিভব প্রবাহের মধ্যে দিয়ে যাবে তখন তার গতিশক্তি বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে। কখন বৃদ্ধি পেতে পারে? কারণ আমি বিভবটা কি ধরনের বিভব প্রয়োগ করছি। যদি ধনাত্মক বিভব প্রয়োগ করা হয় তাহলে ইলেকট্রনটার গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ গতিশক্তি পাবে। আর যদি ঋণাত্মক বিভব প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি হ্রাস পাবে। কারণ কি? ঋণাত্মক আধানকে বিকর্ষণ করবে, আর ইলেকট্রন আধান হচ্ছে ঋণাত্মক, তার গতিশক্তি হ্রাস পাবে। তাহলে এই যে গতিশক্তিটাকে, সেই গতিশক্তিটাকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট এটা সমান কত? 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের আধান এর আধান কিন্তু 1 ভোল্ট। একটা ইলেকট্রন আধান কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব, তাহলে c × v, ঠিক আছে। আমরা জানি যে তোমার v সমান w/q, এখান থেকে আমরা কি পেতে পারি? v × q সমান হচ্ছে আমরা হচ্ছে ভোল্ট × কুলম্ব আধানের একক। তাহলে v × c সমান কি পেয়ে যাচ্ছে? কার্যের একক জুল। তাহলে v × c এই জায়গায় আমরা পরবর্তীতে কি পেতে পারি? 1.6 × 10⁻⁹ জুল। এটাকে আমরা সিজিএস ইউনিটে নিয়ে আসতে পারি। সেটা কত হবে? 1.6 × 10⁻⁹ 1 জুল সমান 10⁻⁷, ঠিক আছে। তাহলে কত হলো? 1.6 × 10⁻⁷। ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান এটা। এবার আমরা আসবো যে আলোক তড়িৎ। আলোক তড়িৎকে ইংরেজিতে বলা হয় ফটোইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। কি জিনিসটা? এখন একটা ধাতব পদার্থের উপর যদি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যে বা উপযুক্ত কম্পাঙ্কে আলো এসে আপতিত হয় তাহলে সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গত হয়, এটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। এবং ওই যে ইলেকট্রন কণাগুলো নির্গত হচ্ছে সেগুলো যদি একটা নির্দিষ্ট অগ্রকে তাড়িত করা হয়, তার একটা নির্দিষ্ট অগ্রকে যদি তারা গতিশীল করা যায় সেই সমস্ত ইলেকট্রনগুলোকে, তাহলে আমরা একটা আলোক প্রবাহ মাত্রা পাবো। এই প্রবাহ মাত্রাকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, ফটো ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। আর এই আলো খেলার ফলে
ইলেকট্রন কণা নির্গত, যে ইলেকট্রন কণাগুলো নির্গত হচ্ছে সেই ইলেকট্রন কণাগুলোকে বলবো ফটো ইলেকট্রন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে। তাহলে কি বললাম যে কোনো একটা ধাতব পদার্থের উপর অবশ্যই উপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হবে, তবে কিন্তু সেই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন কণা নির্গত হবে। কারণ কি, ইলেকট্রন কণাগুলো কি হয় না, নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে আবর্তিত হয়। তাহলে ইলেকট্রন কণাগুলো নিউক্লিয়াসের সঙ্গে একটা স্থির তারিখিক আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে আমরা সেইভাবে একটা আমি ভাবতে পারি বিভব ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস এবং n = 0 1 2 3 এবং বিভিন্ন কক্ষপথ আছে n = 1 2 3 ঠিক আছে n = 4। তাহলে কোন একটা ইলেকট্রন ধরে নাও n = 1 কক্ষপথ আছে, সেই কক্ষপথ থেকে তার একদম সর্ববহিস্থ কক্ষপথে নিয়ে এসে সেই ধাতব পৃষ্ঠ থেকে বের করতে হবে। তাহলে যে আলোটা আপতিত হলো সেই আলোটার আলো মানে কি শক্তি, সেই শক্তিটার কিছু অংশ ব্যয়িত হলো তার কক্ষপথ থেকে একদম সর্ববহিস্থ কক্ষপথে নিয়ে আসতে, তারপর সেটা ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে ন্যূনতম যে শক্তি প্রয়োগ করলে কোন একটা ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হয়, সেই ন্যূনতম শক্তিটাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বা ইংরেজিতে ওয়ার্ক ফাংশন বলা হয়। তাহলে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করে কোন একটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণাকে নির্গত করা যায়, সেই ন্যূনতম শক্তিটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, এখন এই কার্য অপেক্ষকটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন হয়। ঠিক আছে, কারণ ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে। যেমন ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে কার্য অপেক্ষকের মান কম হয়। বর্তমানে বিভিন্ন ধাতু মিশিয়ে একটা মিক্সড ধাতু তৈরি করা হয়, সংকর ধাতু, তাদের কার্য অপেক্ষক আরো কম হয়। সাধারণত আলো প্রক্রিয়ার জন্য যে সমস্ত ধাতুর কার্য অপেক্ষক কম তাদেরকে ব্যবহার করা হয়। কারণ কি, কার্য অপেক্ষক যত কম হবে তত কম কম্পাঙ্কে বা কম শক্তির আলো আপতিত করে সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করা যায়। এখন দেখো n = 1 এর যে কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে বহিস্থ কক্ষপথে আসতে তার অনেক বেশি শক্তি করা যাবে। যে শক্তিটুকু বেঁচে থাকবে সেই শক্তিটুকু এসে ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হবে। যে শক্তি নিয়ে ধাতব পৃষ্ঠ থেকে বের হচ্ছে সেটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে গতিশক্তিটা এই n = 1 কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের ক্ষেত্রে কম হবে, কিন্তু তথাকথিত n = 4 কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার ক্ষেত্রে কি হবে, দেখো খুব কম শক্তি ব্যয়িত হবে তাকে বহিস্থ কক্ষপথে আনতে। কম শক্তি ব্যয়িত হলো, বাকিটা অনেকটা শক্তি পরিমাণ বেঁচে থাকবে, সেই বেশি শক্তি নিয়ে তখন সে নির্গত হতে পারবে। অর্থাৎ n = 4 কক্ষপথ থেকে যে ইলেকট্রনটা নির্গত হবে তার গতিশক্তি বেশি হবে। তাহলে কোন একটা ধাতব পৃষ্ঠ থেকে নির্গত বিভিন্ন ইলেকট্রনগুলির গতিশক্তির পরিমাণ কিন্তু বিভিন্ন হয়। প্রত্যেকটি ইলেকট্রন কিন্তু একই গতিশক্তি নিয়ে নির্গত হয় না। সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, সেহেতু তাদের নির্গত ইলেকট্রনগুলোর ক্ষেত্রে গতিশক্তি বিভিন্ন হয়। এখন আমরা আলোকগুলো কিভাবে একটু অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করি। ধরে নিলাম এটা একটা কাঁচ নির্গত হলো এবং এখানে একটা জানালা আছে। এখানের মধ্যে দুটো ধাতব পাত, একটাকে আমরা বলবো ক্যাথোড আর একটাকে বলবো অ্যানোড। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে, এবার এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, ভোল্টমিটার, আর এই যে এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। ঠিক আছে, এবার এইটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, একটা রোধক দেওয়া আছে, রিওস্ট্যাট লাগানো আছে। এই রিওস্ট্যাটের সাথে আমি ইচ্ছা মতো রোধ বাড়াতে পারি বা কমাতে পারি। অর্থাৎ ঠিক আছে, এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, একটা গ্যালভানোমিটার, একটা হচ্ছে কমিউটেটর। কি কমিউটেটরের কাজ হচ্ছে আমি এই ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে কখনো ধনাত্মক বিয়োগ দিতে পারি, কখনো ঋণাত্মক বিয়োগ দিতে পারি। এবার দেখো এই কাঁচ নির্মিত জানালার মধ্যে দিয়ে যখন এর মধ্যে দিয়ে এক বর্ণে আলো এসে আপতিত হবে, ঠিক আছে, ধাতব পদার্থের উপর এসে আপতিত হবে, তখন কি বললাম যে আলোক প্রক্রিয়া অনুযায়ী অর্থাৎ এখান থেকে ইলেকট্রন কণা নির্গত হবে। ইলেকট্রন কণাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তাদেরকে একমুখী করতে গেলে কি করতে হবে, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত কণা, তার সম্মুখে যে পাত্র রাখা আছে অর্থাৎ অ্যানোড, সেটাকে ধনাত্মক বিভব দেওয়া হবে। তাহলে ধনাত্মক বিভব দেওয়া হলে ইলেকট্রনগুলো যেগুলো বিভিন্ন দিকে নির্গত হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তারা ছড়িয়ে যাবে না, তারা একটা নির্দিষ্ট অক্ষকে এগোতে থাকবে, অর্থাৎ ধনাত্মক পাত বা অ্যানোডের দিকে এগোতে থাকবে। যেহেতু ইলেকট্রনগুলো
ক্যাথোড থেকে অ্যানোডের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমরা পরিবর্তনে কিন্তু একটা তড়িৎ প্রবাহমাত্রা পাবো, সেটাকে আমরা ক্যালরিমিটারের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারবো যে তড়িৎ প্রবাহমাত্রাটা কোন অভিমুখে হচ্ছে, ঠিক আছে। তো আর তার কাঁটার দিক থেকে আমরা বুঝতে পারবো তড়িৎ প্রবাহমাত্রা মানটা কতটা হচ্ছে, ঠিক আছে, বেশি না কম সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে দেখো এখানে যে এক বর্ণীয় আলোচ্য আকৃতি, তাহলে এক বর্ণীয় মানে সেখানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, কারণ এক বর্ণীয় বলতে তরঙ্গদৈর্ঘ্য একটা নির্দিষ্ট ফিক্সড, তরঙ্গদৈর্ঘ্য যদি ফিক্সড হয় তাহলে কম্পাঙ্ক নির্দিষ্ট হবে, তাহলে সেখান থেকে ইলেকট্রন কণা নির্গত হবে, ইলেকট্রন কণাগুলো তোমার অ্যানোডের দিকে এগিয়ে যাচ্ছে। এবার দেখো যত তুমি আস্তে আস্তে এইটার ঘনকের এর সাহায্যে তুমি আস্তে আস্তে তুমি এটাকে ধনাত্মক বিভবের মানটা বাড়াচ্ছ, ঠিক আছে। ধনাত্মক বিভবের মান যত বাড়াবে তত দেখবে যে ক্যাথোড থেকে যে ইলেকট্রন কণাগুলো নির্গত হচ্ছে বেশি সংখ্যক ইলেকট্রন অ্যানোডের দিকে পৌঁছাতে থাকবে, কারণ বেশি পরিমাণে ইলেকট্রন কণাগুলোকে আকর্ষণ করবে। এইভাবে ক্যাথোডের সাথে অ্যানোডের ধনাত্মক বিভব মানটা একটু বাড়াতে বাড়াতে এমন একটা মানে এসে পৌঁছাবে যখন ক্যাথোড থেকে প্রতি মুহূর্তে যতগুলো ইলেকট্রন কণা নির্গত হচ্ছে ঠিক ততগুলো ইলেকট্রন কিন্তু অ্যানোডে পৌঁছে যাবে। এরপর তুমি যতই এই ধনাত্মক বিভবের মানটা বাড়ানো কেন অ্যানোডে, আর কিন্তু তোমার বেশি সংখ্যক ইলেকট্রন অ্যানোডে এসে পৌঁছাতে পারবে না, কারণ প্রতি মুহূর্তে যতগুলো বেরোচ্ছে ততগুলোই এসে পৌঁছে যাচ্ছে। তুমি এই বিভব আর বাড়ালেও কিন্তু আর বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হচ্ছে না, সুতরাং আর বেশি ইলেকট্রন এখানে এসে পৌঁছাবে না, তাহলে ওই মানটা ফিক্সড হয়ে গেল। এটাকে আমরা বলবো সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে। তো আমি প্রথমে অ্যাম্পিয়ার ফোর্স বৈশিষ্ট্যটা দেখি। আমি এইদিকে বিভব প্রয়োগ করছি x অক্ষ, আর এইদিকে আমি তড়িৎ প্রবাহমাত্রা আলোক তড়িৎ প্রবাহমাত্রাকে প্রয়োগ করছি, তাহলে এই বরাবর বিভব আর এই বরাবর আলোক তড়িৎ প্রবাহমাত্রা প্রয়োগ করছি, ঠিক আছে। এবার ঠিক আছে, এখানে একটা I1 তীব্রতা হবে, I2 আর এটা হচ্ছে R1 তীব্রতা। এখানে দেখো I1 গ্রেটার দ্যান হচ্ছে I2 আর নিউ হচ্ছে ফিক্সড। দেখো এই যে গ্রাফটা এঁকেছি, দেখো চিত্রটা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য রেখা, আলোক তড়িৎ প্রবাহমাত্রার ক্ষেত্রে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য রেখা x অক্ষের উপর বিয়োগ করে y অক্ষের উপর আলোক তড়িৎ প্রবাহমাত্রাকে প্রয়োগ করা হয়েছে। এখানে দেখো নিউ ধ্রুবক, অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট বর্ণের আলোর সাথে হচ্ছে তাহলে তার কম্পাঙ্কটা ধ্রুবক, কিন্তু I1 মানে হচ্ছে ইন্টেন্সিটি I2 থেকে বেশি, অর্থাৎ আলোর তীব্রতা এটা থেকে এটা বেশি, ঠিক আছে। এবার আমি এইটা করব, তার সঙ্গে সঙ্গে ওটাকে কম্পেয়ার করব। তার প্রথমে কি বলছি, দেখো প্রথমে হচ্ছে বিভব যখন শূন্য তার সত্ত্বেও কিন্তু আমি আলোক তড়িৎ প্রবাহমাত্রা ফিরে আসছে, তাহলে আমি ধরে নিচ্ছি ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে কোনো ধনাত্মক বিভব দেওয়া হয়নি, তার সত্ত্বেও কিন্তু আমি একটা আলোক তড়িৎ প্রবাহমাত্রা পেয়ে যাচ্ছি। কেন পাচ্ছি? না, ক্যাথোড থেকে যে সমস্ত ইলেকট্রন কণাগুলো নির্গত হচ্ছে, আমি বলেছি যে নির্গত ইলেকট্রন কণাগুলো গতিবেগ বিভিন্ন হয়, কারো বেশি কারো কম, তাহলে যাদের গতিশক্তি বেশি তারা নিজস্ব শক্তি বলে ক্যাথোড থেকে অ্যানোডে এসে পৌঁছে যাবে। তাহলে ক্যাথোড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন অ্যানোডে এসে পৌঁছানোর জন্য আমি কিন্তু তড়িৎ প্রবাহমাত্রা পাচ্ছি। তাহলে অ্যানোডের বিভব শূন্য হলেও কিছু সংখ্যক ইলেকট্রন তাদের নিজস্ব গতিশক্তির জন্য অ্যানোডে এসে পৌঁছে যাচ্ছে এবং আমরা এই তড়িৎ প্রবাহমাত্রাটা পাচ্ছি বা এই তড়িৎ প্রবাহমাত্রাটা পাচ্ছি, ঠিক আছে। আর এই যে বললাম যে তীব্রতাটা যত বেশি হচ্ছে, দেখো I1 এর তীব্রতা বেশি হওয়ার জন্য এই প্রবাহমাত্রার মানটা বেশি হচ্ছে, আর I2 এর তীব্রতা কম হওয়ার জন্য প্রবাহমাত্রার মানটা কম। কেন? তীব্রতা বেশি হওয়ার অর্থ হলো বেশি সংখ্যক ফোটন কণা ধাতব পাতে এসে পড়া, যত বেশি সংখ্যক ফোটন কণা ধাতু এসে পড়বে তত বেশি সংখ্যক ইলেকট্রন কণা নির্গত হবে, তত বেশি সংখ্যক ফোটন কণা ইলেকট্রন কণার সঙ্গে সংঘাত ঘটাবে এবং তোমার ইলেকট্রন কণা নির্গত হবে বেশি সংখ্যক। তাহলে বেশি তীব্র আলো হওয়ার অর্থ হলো বেশি সংখ্যক ইলেকট্রন কণা নির্গমন হওয়া, ঠিক আছে। তার জন্য প্রবাহমাত্রাটা বেশি হচ্ছে। এবার দেখো যে আস্তে আস্তে এরপর প্রবাহমাত্রা বাড়ছে, যত প্রবাহমাত্রা বাড়ানো হচ্ছে আলোক তড়িৎ প্রবাহমাত্রা বাড়ছে, ঠিক আছে। কারণ কি এই ক্যাথোডের সাপেক্ষে ধনাত্মক বিভবের মানটা যত বাড়বে তত বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, এইভাবে তড়িৎ প্রবাহমাত্রার মানটা বাড়তে থাকবে তারপরে এই জায়গায় এসে পৌঁছাবে। অর্থাৎ বিভবের মান এমন ধনাত্মক ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের ধনাত্মক বিভবের মানটা এমন একটা জায়গায় এসে পৌঁছাবে যখন কিন্তু ক্যাথোড থেকে যতগুলো ইলেকট্রন নির্গত হচ্ছে ততগুলো ইলেকট্রনই কিন্তু অ্যানোডে এসে পৌঁছে যাচ্ছে। তাহলে কি হলো, প্রবাহটা সম্পৃক্ত হয়ে গেল, এটাকে আমরা কি বলেছি সম্পৃক্ত প্রবাহমাত্রা। এরপর কিন্তু বিভব যতই বাড়ানো না কেন প্রবাহমাত্রার মান কিন্তু আর বাড়ছে না। কেন বলতো? কারণ ওই মুহূর্তে অ্যানোডে যতগুলো তার ওই মুহূর্তে ক্যাথোড
যতগুলো ইলেকট্রন নির্গমন করার ততগুলোই বের করে দিচ্ছে, তার থেকে বেশি বের করতে পারছে। তারপরে এই কিন্তু বেশি ইলেকট্রন সংগ্রহ করার পারছে না, ক্ষমতা আছে কিন্তু সংগ্রহ করতে মানে উপায় নেই, যেহেতু এখানে ওই সংখ্যক ইলেকট্রনই নির্গত হচ্ছে, এই হলো প্রবাহটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে স্টেট লাইনটা পাচ্ছি ভিওপির সঙ্গে, তাহলে এটাকে আমরা বলবো সম্পৃক্ত প্রবাহ মাত্রা। তাহলে এটা যেমন I2 মানে তার তীব্রতা কমের ক্ষেত্রে আমরা যেমন এটা করলাম, I2 মানে I1 মানে তীব্রতা বেশি, তাহলে তখন বেশি হয় বেশি সংখ্যক ইলেকট্রন নির্গমন হচ্ছে, তার জন্য রেখাটা আরো উপরে হচ্ছে, তো এই প্রবাহটা মাত্রা আরো আমরা বেশি পাচ্ছি। এবার চলে এসে এই প্রশ্নগুলোতে দেখো, এখানে আস্তে আস্তে কি প্রয়োগ করছে, ঋণাত্মক বিভব প্রয়োগ করছে, মানে ক্যাথোডের সাথে অ্যানোডে ঋণাত্মক বিভব প্রয়োগ করছে। ক্যাথোডের সাথে অ্যানোডে ঋণাত্মক বিভব প্রয়োগ করার অর্থ হলো যে ইলেকট্রনগুলো অ্যানোডে চলে আসলে সহজে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, কারণ ইলেকট্রন কণাগুলো যে ঋণাত্মক বাধাযুক্ত কণা, আবার অ্যানোড হচ্ছে ঋণাত্মক বিভব আছে, তারা বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে একমাত্র যাদের গতিশক্তি বেশি তারাই ক্যাথোড থেকে অ্যানোডে এসে পৌঁছতে পারবে, তাই সব ইলেকট্রনগুলো কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডে এসে পৌঁছাতে পারছে না, যার ফলে কি হচ্ছে আলোক তড়িৎ প্রবাহটা মানটা ধীরে ধীরে কমছে। যত ক্যাথোডের সাথে অ্যানোডের ঋণাত্মক বিভব মানটা বাড়বে, আলোক তড়িৎ প্রবাহটা মানটা কমতে থাকবে। এইভাবে ক্যাথোডের সাথে অ্যানোডের ঋণাত্মক বিভবের মান বাড়াতে বাড়াতে এমন একটা মান এসে পৌঁছাবে, ধরলাম সেই মানটা হচ্ছে d0, তখন কোনো ইলেকট্রনই ক্যাথোড থেকে আর অ্যানোডে এসে পৌঁছাবে না, অর্থাৎ ক্যাথোডে থেকে নির্গত ইলেকট্রনের কোনোটাই কিন্তু অ্যানোডে এসে পৌঁছাবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তখন কি পেয়ে যাবো, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এই যে পোটেনশিয়ালটা ঋণাত্মক বিভবের মান অ্যানোডের, এটাকে বলবো আমরা নিবৃত্তি বিভব বা ছেদক বিভব, বা ইংরেজিতে বলা হচ্ছে কাট অফ পোটেনশিয়াল। কাকে বলবো কাট অফ পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব? ক্যাথোডের সাথে অ্যানোডকে ন্যূনতম যে ঋণাত্মক বিভবে রাখলে ক্যাথোড থেকে অ্যানোডে কোনো ইলেকট্রন এসে পৌঁছায় না, অর্থাৎ কোনো আলোক তড়িৎ মাত্রা পাওয়া যায় না, সেটা বলা হচ্ছে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। ঠিক আছে, এখান থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে I1 বা I2 যাই তীব্রতা হোক না কেন, দেখো I1 এর মানটা কিন্তু I2 এর থেকে বেশি, অর্থাৎ বেশি তীব্র হবে, এটা কম তীব্র হবে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমার নিবৃত্তি বিভবের মানটা কিন্তু সমান, নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের মানটা সমান। তা আমরা বলতে পারি যে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভর করে না, এটা কার উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে দেখে আসি। ঠিক আছে, এই প্রয়োগটা আমি প্রয়োগ করছি, দেখতে পারা ভালো। ঠিক আছে, এবার আমি তোমরা দুটো কম্পাঙ্কের আবার এটা হচ্ছে তোমার হচ্ছে μ0 আর হচ্ছে μ0। দেখো এখানে তীব্রতাটা ফিক্সড, যে আলোটা ফেলাচ্ছে সে আলো তীব্রতাটা ফিক্সড, এটা চাল কম, কিন্তু কম্পাঙ্কটা এখানে আলাদা, একটা হচ্ছে μ1 একটা হচ্ছে μ, এখানে হচ্ছে μ02 এটা হচ্ছে μ01। ঠিক আছে, তাহলে এখানে তোমার কম্পাঙ্ক বিভিন্ন কম্পাঙ্ক যুক্ত আলাদা আসছে, কিন্তু তাদের তীব্রতা একই। তাহলে যার কম্পাঙ্ক কম তার নিবৃত্তি বিভবের মানও কম, যার কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভবের মানও বেশি। কারণ কি, কম্পাঙ্ক বেশি হওয়ার অর্থ হলো নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি, তাহলে যে ক্ষেত্রে বেশি শক্তিযুক্ত তো আলো রশ্মি আপতিত হয়েছে, সেখান থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তিটাও বেশি হবে, গতিশক্তি বেশি হওয়ার জন্য তাদের ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মানটা বেড়ে যাচ্ছে, তার মানে তাদেরকে বাধা দিতে আরো বেশি পরিমাণ আমাকে ঋণাত্মক বিভবের মানটা প্রয়োগ করতে হচ্ছে। তাই ঋণাত্মক বিভবের মানটা বেশি হয়ে যাচ্ছে বেশি কম্পাঙ্কযুক্ত আলোর ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি যে ঋণাত্মক বিভব এই নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বা কাট অফ পোটেনশিয়াল আলোর তীব্রতার উপর নির্ভর করে আলোর কম্পাঙ্কের উপর, বা এটাও বলতে পারি যে আলোর গতিশক্তিটা নির্ভর করে আলোর কম্পাঙ্কের উপর, ওখানে আলোর তীব্রতার উপর নির্ভর করে না। এর বৈশিষ্ট্য দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়। ঠিক আছে, এবং এর সবসময় বুঝিয়েও রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো ফটোইলেকট্রিক আলোক পরীক্ষার পরে যে সমস্ত ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে তাদের হচ্ছে ফটোইলেকট্রন। ফটোইলেকট্রনের সঙ্গে নিবৃত্তি হবে ফটোইলেকট্রনের ও নিবৃত্তি বিভবের সম্পর্ক।
যে একটা ইলেকট্রন তোমার v0 ঋণাত্মক বিভবের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তিটা বের হতে হবে তোমার ওই ঋণাত্মক বিভবের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার জন্য যে স্থিতিশক্তি হ্রাস তার সমান সমান হয়ে যাবে, ঠিক আছে। কারণটা কি বলি যে আমি এইভাবে ঋণাত্মক ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের ঋণাত্মক বিভবের মানটা বাড়াতে বাড়াতে এমন একটা মান নিয়ে চলেছি যে সেটা হচ্ছে v0। তখন যখন ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে v0 ঋণাত্মক বিভব প্রয়োগ করা হচ্ছে তখন সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনে কিন্তু ক্যাথোড অ্যানোডে পৌঁছাতে পারছে না, ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছাতে পারছে না। তাহলে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের গতিশক্তি কত, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এইটা বের হচ্ছে কত, ই ভি। ইলেকট্রনটার স্থিতিশক্তি হ্রাসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার সমান ই ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তোমার ভি ম্যাক্স স্কয়ার সমান 2 বাই বা ভি ম্যাক্স ওভার টুয়াইস ভি বাই। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তার সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক বা সর্বোচ্চ গতিশক্তির সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক। হাফ এম ভি ম্যাক্স স্কয়ার সমান ই ভি। বেশ, এবার আমরা যে জিনিসটা আসছি সেটা দেখো যে এই যে আলোক তড়িৎক্রিয়া বললাম সেই আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলো তাহলে কি। তার আগে একটা জিনিস বলে দিই, যেমন আমরা পেলাম নিবৃত্তি বিভব, সেরকম আমরা পাবো প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। মানে যে ন্যূনতম কম্পাঙ্কে আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গত হয়, সেই ন্যূনতম কম্পাঙ্কে আলোটাকে আমরা বলবো, ন্যূনতম কম্পাঙ্কটাকে বলবো নিবৃত্তি বিভব বা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। অর্থাৎ ওর থেকে কম কম্পাঙ্কে আলো আপতিত হলে কিন্তু সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গত হবে না। আমি বলেছি সেই ন্যূনতম কম্পাঙ্ক হচ্ছে μ0, ঠিক আছে। তাহলে এই থেকে কম কম্পাঙ্কে আলো যদি ধাতব পৃষ্ঠে আপতিত হয় ওই ধাতব পৃষ্ঠে, তাহলে সেখান থেকে ইলেকট্রন কণা বেরোবে না। তাহলে এই যে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন হয়, ঠিক আছে, বুঝে গেল। তাহলে এইটাকে আমরা বলবো প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। এরপর আমরা আসি দেখো আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা কি, যে আলোক তড়িৎক্রিয়ার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে আলোক তড়িৎক্রিয়া এই যে ফটো ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে সেই ফটো ইলেকট্রনের গতিশক্তিটা নির্ভর করছে শুধুমাত্র আলোর কম্পাঙ্কের উপর, আলোর তীব্রতার উপর নির্ভর করে না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা ধাতুরই কিন্তু একটা প্রারম্ভ কম্পাঙ্ক আছে, এর থেকে কম কম্পাঙ্কের আলো যদি ধাতব পৃষ্ঠে আপতিত হয় তাহলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গত হবে না। 3 নম্বর হচ্ছে দেখো যে তোমার আলোক তড়িৎক্রিয়াটা একটা তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ ধাতব পৃষ্ঠে আলো এসে আপতিত হলে সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকট্রন কণা নির্গত হবে। অর্থাৎ ধাতব পৃষ্ঠে ইলেকট্রন কণা আলো এসে আপতিত হলো এবং ইলেকট্রন কণা নির্গত হওয়ার মাঝে সময় কিন্তু ব্যবধান সেরকম থাকবে না। আর আরেকটা কি, ধাতব পৃষ্ঠ থেকে যেহেতু ইলেকট্রন কণা নির্গত হয়ে আছে তাহলে ধাতব পৃষ্ঠটা সাময়িকভাবে ধনাত্মক আলোকগ্রস্ত হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গত হওয়াটা কিন্তু ধাতু উষ্ণতার উপর নির্ভর করছে না, ঠিক আছে। আরেকটা বলে দিই, এক নম্বর হচ্ছে যে আলোক তড়িৎক্রিয়ায় যে সমস্ত ফটো ইলেকট্রনগুলো নির্গত হয় তাদের গতিশক্তি আলোর তীব্রতার উপর নির্ভর করে না, নির্ভর করে আলো কম্পাঙ্কের উপর। প্রত্যেকটা ধাতুর একটা নির্দিষ্ট প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক আছে। এই প্রারম্ভ এর থেকে কম কম্পাঙ্কের আলো আপতিত হলে ইলেকট্রন কণা নির্গত হবে না। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্কের মান বিভিন্ন হয়। 4 নম্বর বললাম যে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন কণা নির্গমনের সময় কোনো সময় ব্যবধান হয় না, অর্থাৎ আলো আপতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন কণা নির্গত হয়। আর তারপরে পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রন কণা নির্গমনের ফলে ধাতুর পৃষ্ঠটা সাময়িকভাবে ধনাত্মক আলোকগ্রস্ত হয়ে যায়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে তোমার ইলেকট্রন কণা নির্গমনটা ধাতব পৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করে না, ঠিক আছে। এরপর আসলে আলোক তড়িৎ কোষ। দেখো এই আলোক তড়িৎক্রিয়াকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যে তড়িৎ কোষের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ কোষ। আরেকবার বলি, আলোক তড়িৎক্রিয়া এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় যে তড়িৎ কোষের সাহায্যে, সেটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ কোষ।
ঠিক আছে। যেমন ধরো এখন আলোচনা কোর্সে আমি কথা বলছি, যেমন ধরো এখানে আছে কপার ধাতু, তামার তৈরি বাদ, ঠিক আছে। আর এর উপরে কি করবে না, এর উপরে একটা কিউপ্রিক অক্সাইড, এটা হচ্ছে কপারের বাদ, এরপর হচ্ছে কিউপ্রাস অক্সাইডের একটা প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে CO2 কিউপ্রাস অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। এর উপর সোনা বা রূপোর একটা আলাদা হালকা একটা প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। এরপর দেখো যখন এর উপর উপযুক্ত কম্পাউন্ডের আলোচনা করতে হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন প্রবাহটা নির্গত হচ্ছে, নির্গত ইলেকট্রন প্রবাহটা হয় কিউপ্রাস অক্সাইড বা সোনা বা রূপোর প্রলেপের উপরে এসে জমা হয়। তাহলে সাময়িকভাবে এটা ভেতরে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিল, এটা হলো ধনাত্মক আধান বস্তু আর এটা হলো ঋণাত্মক আধান বস্তু। বাইরে থেকে যদি এটা তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হয়, তাহলে এখানে তোমার একটা কি হবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহ পাচ্ছি, এখানে যেটা হচ্ছে আলো তড়িৎ প্রবাহ। কারণ কি বলতো, এটা ধনাত্মক হয়ে গেল, এটা ঋণাত্মক হয়ে গেল, মানে একটা তড়িৎ চালক বলের সৃষ্টি হবে। আমরা জানি কি তড়িৎ চালক তৈরি হলে সেখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাহলে একটা আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি। এটা আলো তড়িৎ কোষের কার্যনীতি, ঠিক আছে। এখানে আমরা একটা আলো তড়িৎ কোষ তৈরি করলাম এবং সেখানে কি হবে, আলো তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি। এর তো প্রচুর অ্যাপ্লিকেশন আছে আলো তড়িৎ কোষের। আমরা ক্যালকুলেটর বলো বা ঘড়ি বলো, এখন বর্তমানে যে ঘড়িগুলো ব্যবহার হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলো তড়িৎ কোষ ব্যবহার হয়। এরপর আসি দেখো, এই যে আলোকে আমরা এখন পর্যন্ত একটাকে তরঙ্গ হিসেবে ধরলাম। আলো কি না, আলোটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেই তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা তোমার আলোক প্রক্রিয়াকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। কি কি ব্যর্থতা রয়েছে সেটা আমরা আলোচনা করবো, মানে আলো তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। এখন আমরা যে দেখো আলোর যে আলোক প্রক্রিয়া বলে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে, সেই ইলেকট্রনগুলোর গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তিকে কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। কেমন কেন না, দেখো যে একটা যত বেশি তীব্র আলো হবে, মানে তীব্র মানে কি, জোরালো আলো, আমরা বলি জোরালো আলো মানে হচ্ছে বেশি শক্তি, তীব্র আলো, বেশি শক্তি সম্পন্ন আলো। তাহলে বেশি তীব্র আলো হওয়ার অর্থই হলো বেশি শক্তি সম্পন্ন আলো। তাহলে সেই শক্তি সম্পন্ন আলো যখন মানে ধাতব পৃষ্ঠে এসে পড়ছে, তাহলে নির্গত ইলেকট্রনগুলো গতিশক্তি অত বেশি হবে। তাহলে এই যে আমরা ম্যাক্সিমাম এনার্জি টা পেলাম, এর কিন্তু কোনো নির্দিষ্ট সীমা থাকা উচিত না। এটা কিন্তু অনেক প্রচুর পর্যন্ত প্রসারিত হতে পারে, অসীম পর্যন্ত প্রসারিত হতে পারে। কিন্তু আমরা জানি যে ম্যাক্স মান একটু আমি প্রমাণ করলাম, ম্যাক্স মান অর্থাৎ ম্যাক্সিমাম গতিশক্তির মান কিন্তু সীমিত, V0 থেকে বেশি হতে পারে না। তাহলে আলোক তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা কিন্তু এটাকে সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রন আলোক প্রক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এই ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সূচনা কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্ক, যেটাকে আমরা বলছি μ0, ঠিক আছে। এই যে এর থেকে কম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় না। কিন্তু বলা হচ্ছে যে একটা কম তীব্রতা সম্পন্ন, মানে কম কম্পাঙ্কযুক্ত আলো কিন্তু তার তীব্রতা যদি বেশি হয়, তাহলে তো সেটা বেশি শক্তি সম্পন্ন আলো, তাহলে সেখান থেকে ইলেকট্রন কণা নির্গত হওয়ার কথা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু নির্গত হয় না। তাহলে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ককেও কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। কি আরেকবার বলে দিই, যে কম শক্তি সম্পন্ন আলো যদি বেশি তীব্র হয়, তাহলে কিন্তু সেখান থেকে ইলেকট্রন, সেই আলো যদি কোনো ধাতব পৃষ্ঠে পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রন কণা নির্গত হওয়ার কথা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে নির্গত হয় না, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আলোর তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ ধাতব পৃষ্ঠে আলো এসে আপতিত হলো এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রন কণা নির্গত হলো, এটাও কিন্তু আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ একটা আলো একটা ধরো ক্ষুদ্র পরিসরে এসে পড়ছে, ইলেকট্রনের চারপাশে এসে পড়ছে, সেই ইলেকট্রন সে আলোক শক্তিটাকে গ্রহণ করবে, তারপর নির্গত হবে, অর্থাৎ কিছুটা সময় ব্যবধান থাকা উচিত। কিন্তু সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে আলোক তরঙ্গের একটি তাৎক্ষণিক ক্রিয়া, তাহলে এই ঘটনাটাকেও কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে। তাহলে আলোক যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গকে ব্যাখ্যা করতে গেলে আমাকে কোয়ান্টাম তত্ত্বের অবধারণা করতে হচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে যে আলো কতগুলো কণার স্রোত, এবং সেই কণাগুলোকে কি কণা বলা হচ্ছে, সেই কণাগুলোকে বলা হচ্ছে ফোটন কণা, ঠিক আছে। আলোকে তাহলে কি বলা হলো, আলো হলো ফোটন কণার স্রোত, ফোটন। তাহলে ফোটন কণার স্থির ভর
এর স্থির ভরটা সমান 0, এর কোনো আধান নেই, এর যে আধান নেই, আধানিক কণা ভরিক কণা, একটা ফোটন কণা আলোর গতিবেগে যায়, এর গতিবেগ হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? আলোর কণার স্থির ভর নেই, আলোর ফোটন কণার কোনো আধান নেই, ফোটন কণাগুলো আলোর গতিবেগে গতিশীল, অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আমরা দেখো ইকুয়াল তত্ত্ব অনুসারে E সমান √r স্কয়ার প্লাস mg স্কয়ার /4। ঠিক আছে, স্থির ভর যেহেতু ফোটন কণার ক্ষেত্রে 0, তাহলে এটা আমরা 0 প্লাস, এখানে আমরা লিখলাম কি E সমান E × c, তাহলে E সমান লিখলাম √r সরি E সমান E/c। তাহলে এটা হচ্ছে ফোটন কণার ভরবেগ। একটা ফোটন কণার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে ফোটন কণাটার শক্তি হচ্ছে h নিউ। তাহলে পয়েন্ট কিন্তু আলোচনা করি, ফোটন কণার স্থির ভর 0, ফোটন কণার কোনো আধান নেই, ফোটন কণা আলোর গতিবেগে গতিশীল, ফোটন কণার ভরবেগ হচ্ছে E সমান E/c। একটা ফোটন কণার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে প্রত্যেকটা কণার শক্তির কত হচ্ছে h নিউ। প্রত্যেকটা ফোটন কণার কম্পাঙ্কই যদি নিউ হয়, তাহলে প্রত্যেকটা ফোটন কণার শক্তি হচ্ছে E সমান h নিউ। h টাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, h টা হচ্ছে কি h সমান হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। এর মানটা কত? এর মানটা হচ্ছে 6.625 10⁻34 জুল ইন সেকেন্ড। আর এটা হচ্ছে h এর মান। ঠিক আছে, প্ল্যাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.625 10⁻34 জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। ঠিক আছে, এবার আসি দেখো যে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি কতগুলো অ্যাজাম্পশন করে নেন। এক নাম্বার হচ্ছে যে তিনি বললেন যে যে সমস্ত ইলেকট্রন কণাগুলো অপতিত হচ্ছে, প্রত্যেকটা ইলেকট্রন কণার যদি কম্পাঙ্ক নিম হয়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কণার শক্তি হচ্ছে এই তোমার প্রোটন কণা যদি কম্পাঙ্ক নিম হয়, তাহলে প্রোটন কণাগুলোর প্রত্যেকটা শক্তি হচ্ছে E সমান h নিউ। তাহলে E সমান h নিউ, তাহলে E সমান h নিউ শক্তি সম্পন্ন প্রোটন কণাগুলো ধাতু পৃষ্ঠে আপতিত।